তারপর আচ্ছা, আমাদের আজকে এখান থেকে 21 থেকে শুরু হওয়ার কথা ছিল, তাই না? তো এখানে বলছে যে একটা ট্রেন 45 মিনিটে ময়মনসিংহ থেকে নেত্রকোনা পৌঁছে গেল। ময়মনসিংহ থেকে নেত্রকোনার দূরত্ব হচ্ছে 48 কিলোমিটার। কিছু দূরত্ব গেল ঘন্টায় 72 কিলোমিটার গতিতে, আর বাকি দূরত্ব গেল ঘন্টায় 48 কিলোমিটার গতিতে। তাহলে ট্রেনটি 72 কিলোমিটার বেগে কত দূরত্ব গিয়েছিল? আচ্ছা, তা এখানে আমরা মনে করি 72 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গিয়েছিল হচ্ছে x কিলোমিটার। হ্যাঁ, মানে টোটাল যে রাস্তা, তার x কিলোমিটার গিয়েছিল হচ্ছে 72 কিলোমিটার বেগে। আর বাকি যেটুকু থাকে, মানে 48 কিলোমিটার/আওয়ার বেগে গিয়েছিল। আমাদের টোটাল রাস্তা হচ্ছে 48 কিলোমিটার, তাহলে 48 মাইনাস এক্স, এতটুকু। হুম। তাহলে এখন আমরা প্রশ্ন মতে লিখি। প্রশ্ন মতে তাহলে x কিলোমিটার রাস্তা ঘন্টায় গেছে 72 কিলোমিটার বেগে, 72 দিয়ে ভাগ করলে সময় পাওয়া যাবে। আর এখানে আপনার হচ্ছে 48 মাইনাস x কিলোমিটার রাস্তা, এটা গেছে 48 কিলোমিটার বেগে, এইটাকে ভাগ দিলে সময় পাওয়া যাবে। দুইটার সময় মিলে 45 মিনিট। তাহলে 45কে আমরা 60 দিয়ে ভাগ করলে ঘন্টা পাবো। ওকে। আচ্ছা, তাহলে এখানে লসাগু করবো আমরা 144। 144 হলে এটা 2x প্লাস এটা 3, 3 আর 3 48 144 হয়। তাহলে এটা 144 - 3x। আর এখানে আপনি যদি এটা কেটে দেন, তাহলে 15 দিয়ে কাটলে উপরে 3, নিচে হচ্ছে 4। তাহলে 3/4। তাহলে এখানে হচ্ছে আমাদের 144 - x, এটার সাথে গুণ হবে হচ্ছে 4। আর 3 144-এ কত হবে? 3 4 12, 2 হাতে আমার 1। 3 4 12 আর 1 13, 3 হাতে 1, 432, তাই না? আচ্ছা, এরপরে আসি। তাহলে এখানে আমাদের হচ্ছে বা 4x সমান সমান, তাহলে হচ্ছে 500, 4 4 14 56, 560 আর 16, 576। 576 থেকে 432 বাদ, তাহলে 4x সমান সমান 144। তাহলে x এর মান 3 4 12, 4 6 24। তার মানে হচ্ছে 72 কিলোমিটার বেগে সে 36 কিলোমিটার রাস্তা গিয়েছিল। ঠিক আছে। আচ্ছা, আর বাদ বাকি যেটা থাকে সেই রাস্তাটুকু গিয়েছিল হচ্ছে আপনার 48 কিলোমিটার বেগে। আচ্ছা, এরপরটাতে চলে যায়। 220 মিটার একটা ট্রেন 59 কিলোমিটার গতিতে যাচ্ছে। ট্রেনটি বিপরীত দিক থেকে 7 কিলোমিটার বেগে আসা এক ব্যক্তিকে অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে ধরেন ট্রেনটা যাচ্ছে এইদিকে। হুম। ট্রেনটা যাচ্ছে হচ্ছে আপনার এখানে থেকে এদিকে যাচ্ছে। হ্যাঁ। আর একজন মানুষ আসতেছে হচ্ছে এদিক থেকে এদিকে। হ্যাঁ। হুম। এখন এই ট্রেনের গতি হচ্ছে 59, আর মানুষের গতি হচ্ছে 7। যেহেতু বিপরীত দিক থেকে আসছে, তাহলে দুইটা যোগ হবে। তাহলে এইটা হবে, তা গতিবেগ তাহলে কত হবে? আপনার 66 কিলোমিটার/আওয়ার। এটা হচ্ছে গতিবেগ। হ্যাঁ, এটা হচ্ছে গতিবেগ, কারণ বিপরীত দিক থেকে আসলে আমাদের গতিবেগ যোগ হবে।
তাহলে বলছে যে হুম কতটুকু সময় লাগবে। তাহলে 1 ঘন্টায় যাচ্ছে 66 কিলোমিটার, তার মানে 66,000 মিটার। এইটুকু যেতে সময় লাগে হচ্ছে আপনার 1 ঘন্টা। 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তাহলে 1 মিটার যেতে কত সময় লাগে? 3600-কে আমরা ভাগ করব কত দিয়ে? 66,000। আর আমাদের হচ্ছে 220 মিটার যেতে কত সময় লাগে? এই 220 দিয়ে গুণ করলেই হবে। তাহলে আমাদের উপরে আছে হচ্ছে 1 2 3, 1 2 3। তাহলে এটা দিয়ে এটাকে কাটলে 3, এইটা দিয়ে এটাকে কাটলে হচ্ছে 12। তার মানে 12 সেকেন্ড সময় লাগবে। 12 সেকেন্ড, হ্যাঁ। এটা বুঝতে পারছেন সবাই? আচ্ছা, তাহলে পরেরটাতে চলে যায়। এটা সহজ আছে। হ্যাঁ, পরেরটাতে বলছে যে 280 মিটার এবং 220 মিটারের দুইটা ট্রেন, একটা চলে 55 কিলোমিটার বেগে, একটা চলে 45 কিলোমিটার বেগে, বিপরীত দিক থেকে আসছে। তাহলে ক্রসিং করতে কত সময় লাগবে? তাহলে এর গতি কত হবে? গতিবেগটা হবে আপনার হচ্ছে, একটার হচ্ছে 55 আর একটার হচ্ছে 45। এই টোটাল 100 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে গতি। এখন আপনার, হ্যাঁ, 100 কিলোমিটার মানে আমাদের 100,000, তাই না? 1 2 3 এত মিটার যেতে সময় লাগে কত? আপনার হচ্ছে 3600 সেকেন্ড, তাই না? তাহলে 1 মিটার যেতে কত সময় লাগবে? 3600 ভাগ 100, 1 2 3। আর আমাদের দেখেন একটা ট্রেন 280, একটা ট্রেন 220, তাহলে 280 + 220 মোট হচ্ছে 500। তাহলে 500 মিটার যেতে কত সময় লাগবে? 500। তাহলে আমাদের এখান থেকে আমরা যদি কাটাকাটি করি, 1 2, 1 2 3 4, 3 4, তাহলে 5 দিয়ে এটা কাটলে হচ্ছে 2, 2 দিয়ে এটা কাটলে হচ্ছে 18। হুম, তার মানে 18 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে। আচ্ছা, নজরুল লেখছে 3 মিনিট। 3 মিনিট কেন? আচ্ছা। আচ্ছা। হুম, এরপরে এরপরটা বলছে একটি ট্রেন ঢাকা থেকে 6টার দিকে রওনা দিয়ে 10টার দিকে ময়মনসিংহে পৌঁছায়। আর একটি ট্রেন ময়মনসিংহ থেকে সকাল 7টায় রওনা দিয়ে ঢাকায় পৌঁছায় 12টায়। তাহলে কখন উভয় ট্রেনের দেখা হবে? হুম, মানে এখানে দেখেন যে হচ্ছে আমাদের অনেকগুলো তথ্য এখানে মিসিং আছে। হ্যাঁ, একটা তথ্যে বলছে যে আপনার মানে আপনার কোনো দূরত্ব দেওয়া নাই।
আবার কোনো গতিবেগও দেওয়া নেই। ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদের ঢাকা থেকে ময়মনসিংহ, তাই না? এটা হচ্ছে ঢাকা, এটা হচ্ছে ময়মনসিংহ। এখন এইটার দূরত্ব কত? এই দুইটার মধ্যে দূরত্ব কত? ময়মনসিংহ। এখন ধরেন এখানে আমাদের আহ, মানে একটা দূরত্ব আমরা ধরে নেই। হ্যাঁ, তাহলে কি বিষয়টা লজিক্যাল হয়। এখানে আমরা দূরত্বটা ধরে নিলাম হচ্ছে x কিলোমিটার, মানে টোটাল রাস্তা এখান থেকে এখানে রাস্তা হচ্ছে x কিলোমিটার। আচ্ছা, তাহলে প্রথম ট্রেনের গতিবেগ কত হবে? প্রথম ট্রেনের গতি আমরা জানি যে হচ্ছে দূরত্বকে কি দিয়ে ভাগ করব? সময় দিয়ে। তাহলে 6টায় রওনা দিছে, 10টায় পৌঁছায় যায়, তাহলে 4 দিয়ে ভাগ করবো, 4 ঘন্টা। হুম। আচ্ছা, আর দ্বিতীয় ট্রেনের গতি, দ্বিতীয় ট্রেনের গতি কত হবে? এই x কিলোমিটার রাস্তা এ গেছে কয় ঘন্টায়? 7টায় রওনা দিছে, 5টায় পৌঁছাইছে। হ্যাঁ, না 12টায় পৌঁছেছে, তাহলে এর গতি হচ্ছে x/5, এত কিলোমিটার প্রতি ঘন্টা। আচ্ছা, এ পর্যন্ত বুঝতে পারছেন? দুইজনের গতিটা আমরা আগে বের করলাম। এখন বলছে কখন দেখা হবে। তাহলে মনে করি y ঘন্টা পর দেখা হবে। y ঘন্টা পর মানে 6টা থেকে y ঘন্টা পর। তাহলে দেখেন, এ 1 ঘন্টাতে যাচ্ছে x/4, তাহলে y ঘন্টাতে এইটুকু যাবে। আর এ কিন্তু 6টার 7টা থেকে, তার মানে 1 ঘন্টা কম যায়। তো এই যাবে এতটুকু, মানে এই আসবে, এ ময়মনসিংহ থেকে ঢাকার দিকে আসবে, ঢাকাতে ময়মনসিংহে যাবে। এই দুইটা দূরত্ব যোগ করলে আমাদের মোট দূরত্ব হয়ে যাবে। বুঝতে পারছেন? মানে এদিক থেকে যাবে, এদিক থেকে যাবে, এদিক থেকে আসবে, মোট দূরত্ব হয়ে যাবে। ওকে। তাহলে আমরা উভয় পাশ থেকে এক্সটাকে তুলে দিই, যেহেতু এক্স আমাদের উভয় পাশে আছে। তাহলে এখানে হচ্ছে আমাদের y/4, আর এখানে হচ্ছে y-1/5 ইকুয়াল টু হচ্ছে 1। বা এখানে হচ্ছে আমাদের আহ, আপনার আহ, লসাগু করে ফেলি, হচ্ছে 20। তাহলে এটা 5y+4y মাইনাস কত, 4 সমান সমান হচ্ছে 1। তার মানে আমরা 9y সমান সমান বলতে পারি 24। তাহলে ও এর মানটা হবে 24/9। আচ্ছা, 24/9 ঘন্টা পর দেখা হবে। এত ঘন্টা পরে তাদের দেখা হবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে এই যে 24/9 ঘন্টা পর তাদের দেখা হবে, তাহলে আমরা 24টাকে ভাগ করি, 9 দোকানে 18, তাহলে এখানে থাকে 6, তার মানে 6/9। অর্থাৎ এটা যদি কাটাকাটি করি, তাহলে 3 দিয়ে কাটলে এটা 2, এটা হচ্ছে 3। তার মানে 2.2/3 ঘন্টা পর দেখা হবে। তার মানে 2 ঘন্টা কয় মিনিট বলেন তো? মানে 60কে আমরা যদি 3 দিয়ে ভাগ করে 2, 40 মিনিট। তার মানে 2 ঘন্টা 40 মিনিট পর তাদের দেখা হবে। তো এখন বাজে হচ্ছে, এখন 6টার পরে থেকে 2 ঘন্টা 40 মিনিট, তার মানে 8টা 40-এ দেখা হবে। 8টা 40 মিনিটে দেখা হবে। হ্যাঁ, দুইজনে কখন দেখা হবে বলছে? 8টা 40-এ। এই 8টা 40-এ বুঝতে পারছেন তো? আচ্ছা, কারো কোনো কনফিউশন? এই যে সহজ কথা, 2 ঘন্টা, 2 ঘন্টা তো আছেই, আর এটাকে ঘন্টা, আর 2/3 এটাকে আপনি মিনিট বানাতে হলে 60 দিয়ে গুণ করলে হবে। তাহলে 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 20, তার মানে 40 মিনিট।
তার মানে 6টা থেকে 2 ঘন্টা 40 মিনিট, মানে 8টা 40। 2/3টা ঘন্টা, তাহলে মিনিটে নিয়ে যাব। হুম। আচ্ছা, এরপর একটা বলছে কি, একটা ট্রেন 8 কিলোমিটার বেগে ঢাকা থেকে আরিচার দিকে রওনা দিল। আর একটা ট্রেন 3 ঘন্টা পরে 10 কিলোমিটার বেগে ঢাকা থেকে আরিচার দিকে রওনা দিল। উভয় ট্রেন একই সময়ে গিয়ে পৌঁছালো। তাহলে ঢাকা থেকে আরিচার দূরত্ব কত? দূরত্বটা ধরে নেই x কিলোমিটার। উভয় সময়ে গেল, তার মানে সোজা বাংলা কথা, একজনের 3 ঘন্টা সময় বেশি লাগলো। মানে ধরেন সকালে একজন রওনা দিয়েছে, 10টায় গিয়ে পৌঁছাইছে, তার 3 ঘন্টা পরে একজন রওনা দিয়েছে, সেও 10টায় গিয়ে পৌঁছাইছে। তার মানে প্রথম জনের থেকে দ্বিতীয়, মানে দ্বিতীয় জনের থেকে প্রথম জনের 3 ঘন্টা সময় বেশি লাগছে। তাহলে প্রশ্ন মতে আমরা জানি যে হচ্ছে ঢাকা থেকে আরিচার দূরত্ব এক্স, এ গেল 8 কিলোমিটার বেগে, এটা হচ্ছে 10 কিলোমিটার বেগে, তাহলে এই দুইটা বিয়োগ করলে হবে হচ্ছে 3 ঘন্টা সময়, 3 ঘন্টা বেশি লাগছে একদম তাই। তাহলে আমরা 40 দিয়ে গুণ করে দেব। 40 দিয়ে গুণ করলে কত হবে এটা? হচ্ছে 5x - 4x = 120। তাহলে এক্স এর মান হচ্ছে 120, অর্থাৎ ঢাকা থেকে আরিচার দূরত্ব হচ্ছে 120 কিলোমিটার। বুঝতে পারছেন বিষয়টা কি? ওকে, পরেরটাতে যাই। এটা পারবেন আপনারা করতে, এটা আমি করে না করি এই দুইটা। এটাতে আসি। 150 মিটার একটা ট্রেন বিপরীত দিক থেকে আসা 100 মিটারের একটা ট্রেনকে 10 সেকেন্ডে অতিক্রম করলো। তাহলে প্রথম ট্রেনের গতি যদি ঘন্টায় 30 কিলোমিটার হয়, তাহলে পরের ট্রেনের গতি কত? হ্যাঁ, তো এখানে দেখেন হচ্ছে আমাদের আহ, মানে 150 মিটার আর বিপরীত দিক থেকে আসে 100 মিটার, তাহলে মোট দূরত্ব অতিক্রম করছে কত? মোট দূরত্ব অতিক্রম করছে হচ্ছে এখানে 150 আর ওইদিকে হচ্ছে 100, মানে 250। হ্যাঁ, এত মিটার, এত মিটার দূরত্ব অতিক্রম করছে। এখন সময় নিয়েছে হচ্ছে 10 সেকেন্ড, মানে 10 সেকেন্ড অতিক্রম করছে 250 মিটার। ঠিক আছে, তাহলে গতি কত হবে? গতিবেগটা আমরা বের করি। এই যে 250 মিটার অতিক্রম করছে কয় সেকেন্ডে? 10 সেকেন্ডে। 1 ঘন্টায় কয় সেকেন্ড? 10 দিয়ে ভাগ করলে 1 সেকেন্ড পাবো। আর 1 ঘন্টায় হচ্ছে 3600 সেকেন্ড, তাহলে 3600 দিয়ে গুণ করলে আমরা 1 ঘন্টায় গতি কত সেটা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা যদি হচ্ছে এইটা আর এইটা খালি ক্যান্সেল করে দিই, তাহলে 36 আর 25 গুণ করলে কত হবে? এত মিটার, কিন্তু এত মিটার প্রতি ঘন্টায়, বা 3600 সেকেন্ড মানে ঘন্টা, ঘন্টায়। আচ্ছা, তাহলে আপনার ধরেন 25, যদি আপনার 8 বার করে 9 বার করলে 225, তাই না? হ্যাঁ, 9 বার গুণ করলে হচ্ছে 225, আর 9 বার গুণ করলে হচ্ছে আপনার 450, 450 হলে 18 বার গুণ করলে হবে 450, আর 18 বার 4 900, তার মানে 900 মিটার। 900 মিটার প্রতি ঘন্টা। 900 মিটারকে যদি আমি হচ্ছে আহ না, 900 না, এখানে আরেকটা শূন্য বাড়বে, কারণ হচ্ছে ইয়ে আছে, মানে এখানে আরেকটা শূন্য বাড়বে। 9000 মিটার প্রতি ঘন্টা, এর মানে আমরা বলতে পারি 90 কিলোমিটার প্রতি ঘন্টা। আচ্ছা, তা ট্রেনটা যেহেতু বিপরীত দিক থেকে আসছে, তার মানে দুইটা ট্রেন মিলে 90 কিলোমিটার, তাহলে অপর ট্রেনের গতি কত হবে? একটা দেওয়া আছে 30 কিলোমিটার, তাহলে অপর ট্রেনের গতি হবে এই 90 থেকে 30 বাদ দিলে 60 কিলোমিটার। ঠিক আছে, মানে অপোজিট দিক থেকে আসলে আপনার দুইটা যোগ করতে হয়, তাহলে দুইটা যোগ করে হয়েছিল হচ্ছে 60 কিলোমিটার। এখন হচ্ছে
বাদ দিলে আমরা পেয়ে যাব হচ্ছে, মানে 30 কিলোমিটার বাদ দিলে হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসি পরেরটাতে। পরেরটা বলছে যে একটা ট্রেন 15 সেকেন্ডে একটা খুঁটি অতিক্রম করে, আর 25 সেকেন্ডে 100 মিটার একটা ব্রিজ অতিক্রম করে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? তাহলে ট্রেনের দৈর্ঘ্য আমি ধরে নিলাম হচ্ছে x মিটার। হ্যাঁ, x মিটার। এখন দেখেন, সে 15 সেকেন্ডে যাচ্ছে, ট্রেনের খুঁটি অতিক্রম করে, খুঁটি অতিক্রম করলে মানে হচ্ছে কি হবে, আহ, এই তার বডির দৈর্ঘ্য অতিক্রম করবে। তার মানে এই x মিটার যাচ্ছে সে 15 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে তার, দেখেন, প্রতি সেকেন্ডে গতি। হ্যাঁ, প্রতি সেকেন্ডে সে তার গতি পাওয়া যাচ্ছে, প্রতি সেকেন্ডে গতি। ঠিক আছে। আর আরেকটা হচ্ছে যে এরবারে সে x মিটার তো যাবে, আরো 100 মিটার ব্রিজ যাবে, তখন সময় লাগবে 25 সেকেন্ড। তাহলে এইটা আপনার টোটাল দূরত্বকে আমি 25 দিয়ে ভাগ করলাম, তাহলে এটাও 1 সেকেন্ডে গতি হলো, তাই এটা সমান সমান। বা এখান থেকে আমরা যদি বলতে পারি 25x - 15x, 25x - 15x সমান সমান কত, 1500। তার মানে এক্স এর মান হচ্ছে 150, অর্থাৎ ওই ট্রেনের বডির দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার। এই সবাই বুঝতে পারছেন বিষয়টা কি? আচ্ছা, পরেরটাতে আসি। হুম। এ- বলছে যে 120 মিটার লম্বা একটা ট্রেন 6 সেকেন্ডে একটা লাইট পোস্ট অতিক্রম করলো, তাহলে ট্রেনের গতি কত? এটা খুবই সহজ অঙ্ক। গতিটা হচ্ছে 120 মিটার গেল কয় সেকেন্ডে, 6 সেকেন্ডে। তাহলে 3600 সেকেন্ডে কত যাবে? তাহলে আমরা পেয়ে যাব এত মিটার প্রতি ঘন্টা। হুম। তাহলে এইটা কেটে দিলে কত হবে, 20 নাকি? তাহলে 36 দোকানে 72,000 মিটার প্রতি ঘন্টা। 72,000 মিটার মানে আমরা বলতে পারি 72 কিলোমিটার, কিলোমিটার প্রতি ঘন্টায়। ঠিক আছে, এই। আচ্ছা, এর পরেরটাতে যাই। পরেরটাতে বলছে যে 40 কিলোমিটার ঘন্টা এবং 20 কিলোমিটার ঘন্টা বেগে চলমান দুইটা ট্রেন একে অপরকে 1 মিনিটে অতিক্রম করলো, তাহলে প্রথম ট্রেনের দৈর্ঘ্য 125 মিটার হলে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত? খুবই সহজ অঙ্ক। একটার গতি হচ্ছে 40, একটার গতি 22, তাহলে আমাদের একই দিকে যাচ্ছে, একই দিকে লেখা আছে এখানে, তার মানে গতিটা হবে 40 থেকে 22 বাদ দেন, তার মানে 18 কিলোমিটার, তাই না? 18 কিলোমিটার প্রতি ঘন্টা। 1 মিনিটে সে অতিক্রম করলো, তাহলে 1 মিনিটে কত যাবে?
1 মিনিটে যাবে, আপনারা দেখেন 18 কিলোমিটার, মানে আমি এটা মিটারে নিয়ে নিই, হ্যাঁ, 18,000 মিটার। এটা যাবে কয় কয় মিনিট, কয় মিনিটে? 60 মিনিটে। তাহলে 60 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করলে 1 মিনিট হয়ে গেল। তাহলে এইটাকে আমরা এটা শূন্য শূন্য কেটে দিলাম, তাহলে এটা হবে 300। তাহলে 300 মিটার গেল, 1 মিনিটে যাবে 300 মিটার। কারণ একটা ট্রেন যদি 125 হয়, তাহলে আর একটা ট্রেন কত হবে? অপর ট্রেন কত হবে? এই 300 থেকে আপনার 125 বাদ, তাহলে 175। ঠিক আছে। হুম। আচ্ছা, এরপরে গেলাম, পরেরটাতে যাই। আহ, এটা করতে পারবেন আশা করি। এটা এরকম একটা অঙ্ক একটু আগে করছি, হ্যাঁ, গতি বের করা। এটা দেখায়, এটা বলছে ট্রেনের দিকে বরাবর চলমান 2 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং 4 কিলোমিটার ঘন্টা বেগে চলন্ত ব্যক্তিকে একটা ট্রেন, হ্যাঁ, আপনার হচ্ছে 9 সেকেন্ড এবং 10 সেকেন্ডে অতিক্রম করলো, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? আচ্ছা, এইটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্যটা আমি ধরে নিই এখানে এক্স, এক্স মিটার, হ্যাঁ, এক্স মিটার। তাহলে প্রথমে হচ্ছে এক্স মিটার ট্রেনের দৈর্ঘ্য, হ্যাঁ। এখন দেখেন, এই যে ট্রেনের দৈর্ঘ্য, এখন ট্রেনের এখানে গতিও দেওয়া নাই। আচ্ছা, ট্রেনের দৈর্ঘ্য না ধরে আমরা ট্রেনের গতি ধরতে পারি, তাহলে খুব তাড়াতাড়ি হবে অঙ্কটা। মানে পরে আমরা গুণ করে দিলে ইজিলি হয়ে যাবে। হুম। ট্রেনের হচ্ছে আমরা গতিটা ধরতে পারি, ট্রেনের গতি। ট্রেনের গতিটা আমরা ধরলাম হচ্ছে আপনার, ভালো করে বোঝেন আগে, যেটা ধরতে হবে সেটা ধরলে আপনার জন্য সহজ হবে। এখানে আমাদের 9 সেকেন্ডে অতিক্রম করবে, তাহলে আমরা সেকেন্ড হিসাবে ধরি। হ্যাঁ, আমরা ট্রেনের গতিটা ধরলাম হচ্ছে এক্স মিটার প্রতি সেকেন্ড, মানে 1 সেকেন্ডে যাবে এক্স মিটার। বুঝতে পারছেন বিষয়টা কি? এটা ধরাটা বুঝতে পারছেন? তাহলে আপনার জন্য সহজ হবে, ট্রেনের গতিটা হচ্ছে 1 সেকেন্ডে যাবে এক্স মিটার। আচ্ছা, তো যখন আপনার ট্রেনের দিকে একই দিকে যাবে, তখন হচ্ছে ট্রেনের গতিটা বিয়োগ হবে, তাহলে হচ্ছে এই এক্স থেকে বিয়োগ হবে, এক্স মিটার থেকে এই 2 কিলোমিটার, 2 কিলোমিটার, কিলোমিটারকে আমরা মিটার বানাই নেব, 2000 মিটার নাকি, 2000 মিটার। এটা ঘন্টায় আছে, এটাকে আমরা এখানে সেকেন্ড আছে, সেকেন্ডে বানাই নেব 3600 সেকেন্ড। এইটা হচ্ছে আপনার গেল, আপনার হচ্ছে প্রথম জনের হিসাব, যে এক্স মাইনাস এদের এদের গতিবেগ, এটা এইভাবে সে 9 সেকেন্ডে চলে গেল। হ্যাঁ, মানে এখানে আমাদের সুবিধার খাতিরে আমরা করে নিচ্ছি, কারণ 9 সেকেন্ডে যাবে, যেহেতু আপনি 9 সেকেন্ডে যেতে হবে, এখানে যদি আপনি ঘন্টা রাখেন তাহলে তো 9 সেকেন্ডে গুণ করলে আর হচ্ছে না। আচ্ছা, পরেরটাতে আসি, পরেরটাতে আবার এক্স মিটার প্রতি ঘন্টা, এর আবার হচ্ছে 4000 মিটার আপনার দূরত্ব 1 ঘন্টায় এত কিলোমিটার বেগে যাবে, এইভাবে সে গেল 10 সেকেন্ড। তাহলে এটা 9 সেকেন্ডে গেল, এটা 10 সেকেন্ডে গেল। যেহেতু মানুষকে পার করলো, তার মানে ট্রেনের দূরত্ব অতিক্রম করবে, সুতরাং দুইটার দূরত্ব হচ্ছে সমান। তাহলে এখন আমরা এটাকে যদি কাটাকাটি করি,
হ্যাঁ, তাহলে এখানে আপনার 9 দিয়ে গুণ করে দিই, তাহলে এটা হবে 9x মাইনাস, এটা 9 দিয়ে গুণ করলে কি হবে, এটা দিয়ে কাটা যাবে, 400 হবে, 400 দিয়ে এটাকে কাটলে 5 হবে, 9x - 5। আর এইটাকে যদি আমরা কাটি তাহলে 10x মাইনাস আপনার এটাকে যদি আমরা 360, তাই না, আর ওইদিকে মানে 10 দিয়ে যদি আমরা গুণ করি, আচ্ছা দাঁড়ান, ভুল করলাম কিনা, 4000, না বলতে হওয়ার কথা না। আচ্ছা এটাকে কেটে ছোট করি, 4 কিলোমিটার না, 4 কিলোমিটার হলো 4000 মিটার 1 ঘন্টায়, যদি একই দিকে যাবে, ট্রেনের দিকে বরাবর চলমান দুইজন ব্যক্তি, তাহলে হচ্ছে বিয়োগ করলে হ্যাঁ হয়ে যাচ্ছে। আচ্ছা এটা আমি এটা কেটে দিই, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, তাহলে হচ্ছে 4 দিয়ে কাটলে এটা 10, এটা হচ্ছে 9, তাহলে 10 দিয়ে গুণ করলে হচ্ছে 10×100/9। তাহলে এখন আমরা এটাকে এক পাশে করি, তাহলে আপনার হচ্ছে এটা এক পাশে করলে এক্স হবে, আর 5 ওই পাশে গিয়ে আমাদের সাথে যোগ হয়ে যাবে, তাই না, 9 প্লাস হচ্ছে 5, তাহলে এক্স এর মান হচ্ছে 145/9। এটা বোঝেন আগে যে এইটার দূরত্ব হচ্ছে 145/9 মিটার গতি প্রতি সেকেন্ড, 1 সেকেন্ড হচ্ছে 145/9 মিটার গতি। তাহলে প্রথমে কি হচ্ছে, 9 সেকেন্ডে পার হয়ে চলে গেছে, হ্যাঁ, 9 সেকেন্ডে পার হয়ে চলে গেলে তাহলে 145/9-কে আমরা 9 সেকেন্ডে গুণ করলে টোটাল ট্রেনের দূরত্বটা পেয়ে যাবো 145। নেক্সট যাই দেখি পরেরটা দে। আচ্ছা এটা ওই যে হচ্ছে আপনার 4টা থেকে 5টা, এটা একটা অঙ্ক করাইছে, একটা 1 ঘন্টা পরে গেল না, ওই অঙ্ক এই অঙ্ক একই অঙ্ক, এটা করাবো না, এইটা করাবো 36 নম্বর। হ্যাঁ। 36 নম্বরটা কি বলছে এখানে, বলছে যে 54 কিলোমিটার বেগে চলন্ত একটি ট্রেন 20 কিলোমিটার 20 সেকেন্ড একটি প্ল্যাটফর্ম অতিক্রম করলো। হুম, তাহলে এখান থেকে দেখেন হচ্ছে আমরা চাইলে কিন্তু ট্রেনের দৈর্ঘ্যটা মানে প্ল্যাটফর্মের, এখানে ট্রেন এবং প্ল্যাটফর্ম উভয় একসাথে, আর অপর দিক থেকে আগত 6 কিলোমিটার ঘন্টা বেগে চলন্ত ব্যক্তিকে 12 সেকেন্ড অতিক্রম করলো, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত আর হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত। হ্যাঁ, আচ্ছা প্রথমে আমরা আগে ট্রেনের দৈর্ঘ্যটা বের করবো, তারপরে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা বের করবো। তাহলে প্রথমে আগে গতিটা লিখি, গতিবেগটা হচ্ছে আপনার 54 কিলোমিটার, আর ওই মানুষ আসতেছে কি একই দিক, একই দিক হতে, তার মানে এটা বিয়োগ হবে 12, তার মানে এটা হচ্ছে 42 কিলোমিটার প্রতি ঘন্টা গতি, 42 কিলোমিটার/আওয়ার গতি, মানে 1 ঘন্টায় যাবে 42 কিলোমিটার। এইভাবে সে 12 সেকেন্ডে একজন, না না ভুল হলো, এটা 6 কিলোমিটার,
দাঁড়ান, এটা হচ্ছে মানুষটা হচ্ছে 6 কিলোমিটার গতি 42 এক সেকেন্ড, তাহলে এটা হবে 48। তাহলে এখানে আপনার হচ্ছে 12 সেকেন্ডে ক্রস করবে, তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা কত হবে? ট্রেনের দৈর্ঘ্যটা বের করি। আপনার এই যে 48 কিলোমিটার মানে 48,000 মিটার, এটা গেল কয় সেকেন্ডে? 336 সেকেন্ডে। এইভাবে আপনি 12 সেকেন্ডে কতটুকু গেল, তাহলে ট্রেনের দৈর্ঘ্য পাওয়া যাবে। তাহলে এখান থেকে আমরা হচ্ছে আহ এটা 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 কেটে দেই, 12 দিয়ে কাটলে এটা 3, 3 দিয়ে এটা কাটলে 160। তার মানে 160 কি এটা মিটার হচ্ছে ট্রেন। এই ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 160 মিটার। বুঝতে পারছেন বিষয়টা কি? হ্যাঁ, আচ্ছা। ট্রেনের দৈর্ঘ্য 160 মিটার। আচ্ছা, ট্রেনের কাজটা শেষ হলো। পরে বলছে যে 54 কিলোমিটার বেগে সে 20 সেকেন্ডে একটা প্ল্যাটফর্মকে ক্রস করছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে 20 সেকেন্ডে কতটুকু যাবে সেটাকে বের করি। 20 সেকেন্ডে যাবে হচ্ছে আপনার 54 কিলোমিটারটা হচ্ছে 1 ঘন্টায়। তাহলে এটাকে আমি ভাগ করব 3600 দিয়ে দিয়ে 20 সেকেন্ডে কত যায় সেটা বের করবো, 20 দিয়ে গুণ করলে হবে। আচ্ছা, এখান থেকে আমাদের শূন্য কাটা যাবে, এই তিনটা না, তিনটা তো কাটা যাচ্ছে না এখানে, মানে আপনার উপরে আছে একটা দুইটা, একটা দুইটা, তাহলে এটা দিয়ে কাটলে হচ্ছে আমাদের 18, 18 দিয়ে কাটলে এটা কত হচ্ছে? 300, তাই না? 300, তার মানে হচ্ছে 300 মিটার পার হলো। তাহলে 300 মিটারের মধ্যে প্ল্যাটফর্মও আছে, ট্রেনও আছে। তাহলে ট্রেন কতটুকু? ট্রেন আর হচ্ছে আপনার 160, তাহলে প্ল্যাটফর্ম কতটুকু হবে? প্ল্যাটফর্ম হবে 300 থেকে আপনার 160 মাইনাস, তাহলে কতটুকু হবে? 140। এইটুকু হচ্ছে প্ল্যাটফর্ম, 140 মিটার। বুঝতে পারছেন বিষয়টা কি? মানে আমাদের উল্টা দিক থেকে একটু আগে আসতে হবে, তাছাড়া কঠিন হবে। হ্যাঁ, আচ্ছা, পরেরটাতে চলে যাই। পরেরটাতে বলছে টিপু যদি 3 কিলোমিটার বেগে মানে বেগে যায় তবে বাড়ি যেতে 15 মিনিট দেরি হয়। আর যদি 4 কিলোমিটার বেগে যায় তাহলে 15 মিনিট আগে চলে যায়। তাহলে টিপুর বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? দূরত্ব ধরে নিলাম আমি হচ্ছে x কিলোমিটার। তাহলে 3 কিলোমিটার বেগে গেলে হচ্ছে সে এইটুকু সময় লাগবে, 4 কিলোমিটার বেগে গেলে এইটুকু সময় লাগবে। এখন এই দুইটার সময়ের পার্থক্য কত দেখেন। বলছে আগে গেলে আপনার 15 মিনিট দেরি হবে আর পরে 15 মিনিট আগে চলে যাবে, তাহলে এই দুইটার সময়ের ব্যবধান হচ্ছে 30 মিনিট। হ্যাঁ, 30 মিনিট মানে এরকম ভাবে লিখতে হবে, মিনিটকে ঘন্টায় লিখতে হবে। বা এখানে হচ্ছে 12, তাহলে আপনার এক্স হবে সমান সমান এটা হাফ হবে, তাহলে এক্স এর মান হচ্ছে 6। তার মানে হচ্ছে তাদের দূরত্বটা হচ্ছে 6 কিলোমিটার। হ্যাঁ, তাদের বাড়ি থেকে যদি 3 কিলোমিটার বেগে যায় তাহলে 15 মিনিট আগেই দেরি হবে, আর যদি 4 কিলোমিটার বেগে যায় তাহলে হচ্ছে 15 মিনিট আগেই চলে যাবে। হুম, এই সময় বুঝতে পারছেন বিষয়টা কি? খুব সহজ জিনিস। আচ্ছা, নেক্সট পরেরটাতে যাই। বলছে মনীষা এবং শ্রেয়ার হাঁটার গতিবেগ 2:3। যদি কোনো দূরত্ব শ্রেয়া 36 মিনিটে যেতে পারে তাহলে মনীষার কত সময় লাগবে? আচ্ছা, তাহলে এখানে হাঁটার গতিবেগ আপনার হচ্ছে 2:3, তাহলে সময়ের অনুপাতটা কিন্তু আলাদা হবে। হ্যাঁ, হাঁটার গতিবেগের অনুপাত 2:3, তাহলে সময়ের অনুপাতটা হবে 3:2, কারণ যে জোরে হাঁটে তার সময় কম লাগে। তাহলে মনীষার সময় লাগবে হচ্ছে, মনীষার সময় লাগবে এই 36কে, আচ্ছা, মনীষার সময় লাগছে হচ্ছে 36, তাই না? তাহলে মনীষার অনুপাত কত এখানে? প্রথমটা 3 দিয়ে ভাগ করে শ্রেয়ার কত, না সরি ভুল হলো, শ্রেয়ারই সময় লাগছে 36 মিনিট, তাহলে শ্রেয়ার অনুপাত কত এখানে? 2।
এটাকে 2 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করব, 3 18 54 মিনিট লাগবে। ঠিক আছে। মানে এখানে হচ্ছে এই দুইটাকে অনুপাত দেখেন, এখানে হচ্ছে অনুপাতটা কার কত, মানে মনীষার অনুপাতটা হাঁটার অনুপাত 2:3, কিন্তু মনীষার আর শ্রেয়ার অনুপাত উল্টে যাবে যখন সময়ের কথা বলবো। তার মানে এটা হবে হচ্ছে তখন আহ, মনীষা, আর এটা হবে শ্রেয়া। এখন বলছে শ্রেয়ার লাগে 36 মিনিট, তার মানে 36 মিনিট মানে 2 ভাগ, তাহলে 2 দিয়ে ভাগ করে বলছে মনীষার কত সময় লাগবে, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, মনীষার 3 ভাগ যেহেতু। আচ্ছা, এইবারে এই অঙ্ক করার দরকার নেই, এইটা দেখেন। বলছে একটা ট্রেন 40 কিলোমিটার বেগে চলে গন্তব্যে পৌঁছাতে 11 মিনিট দেরি হয়, আর 50 কিলোমিটার বেগে গেলে 5 মিনিট দেরি হয়। হুম। তাহলে হচ্ছে ওই গন্তব্যে পৌঁছাতে তার কত সময় লাগে। হ্যাঁ। আচ্ছা, তো এখানে আপনার হচ্ছে আগে বুঝতে হবে বিষয়টা, যে আমি দূরত্বটা আগে ধরে নেব, হ্যাঁ, তাছাড়া এটা মেলানো যায় না। দূরত্বটা হচ্ছে x কিলোমিটার। তাহলে আপনি যদি 40 কিলোমিটার বেগে যায়, তাহলে যে সময় লাগে 11 মিনিট দেরি হয়, তার মানে 11 মিনিট বেশি সময় লাগে। বুঝতে পারছেন বিষয়টা কি, মানে 40 কিলোমিটার বেগে গেলে যে সময় তার লাগার কথা, মানে ধরেন 3টায় পৌঁছানোর কথা, 3টা 11তে গিয়ে পৌঁছাইছে, তার মানে 11 মিনিট সময় বেশি লাগছে। তাহলে আপনি যদি 11 মিনিট এখান থেকে বাদ দেন, তাহলে আপনি সঠিক সময়টা পেয়ে যাবেন। 11 মিনিট মানে ঘন্টাকে নিয়ে আসলাম। আবার বলছে যদি 50 কিলোমিটার বেগে যায়, তাহলে এবার 5 মিনিট দেরি হবে, তার মানে 5 মিনিট সময় বেশি লাগবে। তাহলে এখান থেকে যদি আপনি 5 মিনিট বাদ দেন, তাহলেও আপনি হচ্ছে কি সঠিক সময়টা পেয়ে যাবেন। হ্যাঁ। তাহলে আমরা দূরত্বটাকে বের করে নিই। আচ্ছা, দূরত্বটা হচ্ছে এখানে আমরা x/40, x/50 = 11/60 -5/60। তাহলে এখানে আমাদের লসাগু হবে কত, 200 নাকি? 200 হলে এটা 5, এটা 4, তার মানে x/200, আর এটা হবে হচ্ছে 6/60। তাহলে এক্স এর মানটা হচ্ছে আমাদের হচ্ছে 1200/60, অর্থাৎ হচ্ছে আপনার শোনো 20। তার মানে আমাদের দূরত্বটা হচ্ছে 20 কিলোমিটার, মানে এই রাস্তাটা হচ্ছে 20 কিলোমিটার। এখন বলছে সময় কত লাগে, গন্তব্যে পৌঁছতে সময় কত লাগে। তাহলে সময়টা আমরা বের করি। আমাদের 20 কিলোমিটার রাস্তা 1 ঘন্টাতে যাচ্ছে 40 কিলোমিটার, তাহলে সময় লাগবে হচ্ছে কয় মিনিট, 30 মিনিট। আধা ঘন্টা মানে 30 মিনিট। হ্যাঁ, 30 মিনিট। কিন্তু দেখেন, এই যে 40 কিলোমিটার বেগে যখন সে যায়, তখন তার 11 মিনিট লেট হয়। তার মানে লেট যদি আপনি বাদ দেন, তাহলে সঠিক সময় কত হবে, এই 30 মিনিট থেকে 11 মিনিট বাদ দিতে হবে, তাহলে 19 মিনিট হবে। 19 মিনিট সময় লাগে, এক্স্যাক্টলি 19 মিনিট সময় লাগে। এই ক্লিয়ার বিষয়টা। আচ্ছা, পরেরটাতে চলে আসি। আমাদের এইগুলার মানে কোনো শেষ নাই, মানে ধরেন এই 5-7 বছরের পরীক্ষা হতে হতে এমন একটা ভলিউম দাঁড়াই গেছে, দেখেন যে একটার সাথে আরেকটা সেরকম ভাবে মিল নাই, মানে একটা দুইটা মিল আছে আর কি। এই জন্য আমি চাইলেও যে খুব একটা স্কিপ করে যেতে হচ্ছে, ব্যাপারটা সেরকম না। এই অঙ্কটা যেমন স্কিপ করা যায়, অসুবিধা নেই, এইগুলো অঙ্ক করতে পারবেন। আচ্ছা, এটাও ট্রেনের অঙ্ক খুব সহজ আছে। হ্যাঁ, যে 72 কিলোমিটার বেগে চলে 1 মিনিটে সেতু পার হলো, ট্রেনে 1 মিনিটে যাবে কত, তাহলে 60 মিনিটে যাচ্ছে 72 কিলোমিটার, মানে 72,000 মিটার। 1 মিনিটে যাবে 60 দিয়ে ভাগ করলে 100, মানে 1200 মিটার হবে। ট্রেনের দৈর্ঘ্য 700 হলে সেতুর দৈর্ঘ্য 500 হবে। এইগুলো সহজ আছে। হ্যাঁ, এই যে এইগুলো খুবই সহজ আছে।
এই 50 পর্যন্ত মোটামুটি খুব ইজি আছে, বুঝতে পারছেন? তো এই 50 পর্যন্ত একটু দেখেন কোনটা কোনটা সমস্যা আছে, কাল আগামী ক্লাসে দেখা যাবে, না 50 পর্যন্ত কোনটা কোনটা প্রবলেম আছে দেখেন, আর পরে মোটামুটি আরো 10-12টা আছে, ওইটা আগামী ক্লাস 50 পর্যন্ত করেন। হ্যাঁ। আচ্ছা, আমাদের আজকে আর একটু ছোট পড়া দেয় অল্প একটু, মানে 1 ঘন্টা হলো, আর একটু আমরা সময় করি এখন, যেহেতু রমজান মাসে আসলে রাত্রে ক্লাস করাটা কষ্ট, তো অনেক রাত হয়ে যাচ্ছে তো। আচ্ছা, এখানে আমাদের আজকে আপনাদেরকে আমি ওই যে মানে জাতিসংঘ থেকে কিছু বিষয় পড়তে দিয়েছি। জাতিসংঘের মধ্যে আপনার ওই যে আহ, জাতিসংঘ গঠনের প্রেক্ষাপটটা, তারপরে জাতিসংঘের, হ্যাঁ মানে আপনার এখান থেকে জাতিসংঘের সদর দপ্তরটা অবশ্যই পড়বেন, ম্যানহাটন। আর জাতিসংঘের ভাষা আছে 6টা। ইংরেজদের ভাষা ইংরেজি, ফরাসিদের হচ্ছে ফ্রেঞ্চ, চীনাদের মান্দারিন বা চীনা, রাশিয়াদের রুশ, আরবি ভাষা আর স্প্যানিশ ভাষা। মোট সদস্য হচ্ছে 193টা দেশ। জাতিসংঘের মূল সংঘ সংস্থা আছে 6টা: সাধারণ পরিষদ, অর্থনৈতিক পরিষদ অর্থাৎ সামাজিক পরিষদ, আর হচ্ছে নিরাপত্তা পরিষদ, সচিবালয়, আন্তর্জাতিক আদালত, অসি পরিষদ। এখান থেকে নিরাপত্তা পরিষদের সদস্য হচ্ছে 15, 5টা স্থায়ী সদস্য আর 10টা স্থায়ী সদস্য। 5টা স্থায়ী সদস্যের নাম পড়বেন: ইউকে, ইউএসএ, রাশিয়া, ফ্রান্স আর হচ্ছে চায়না। ঠিক আছে। অর্থনৈতিক পরিষদের এই যে কমিশন গুলো ভালো করে পড়লেই হবে: ইসি এর সদর দপ্তর সুইজারল্যান্ড, ইসি এর ইথিওপিয়া, তারপরে একলাখের সদর দপ্তর চিলিতে, তারপরে হচ্ছে আপনার এসকাপের সদর দপ্তর ব্যাংকক, থাইল্যান্ড, এইগুলো আসে এখান থেকে। এরপরে আপনার হচ্ছে আন্তর্জাতিক আদালত, 3টা আদালত আছে: একটা হচ্ছে আন্তর্জাতিক আদালত, একটা হচ্ছে আন্তর্জাতিক সালিসি আদালত, একটা হচ্ছে পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন। তিনটারই সদর দপ্তর নেদারল্যান্ডের হেগ শহরে। কিন্তু যেটা আন্তর্জাতিক আদালত বা কোর্ট অফ জাস্টিস, সেটা হচ্ছে জাতিসংঘের আদালত। এখানে 15 জন বিচারক থাকবে, 9 বছরের মেয়াদ থাকবে, 3 বছরের মেয়াদ হবে সভাপতির। এখানে ব্যক্তির বিরুদ্ধে আপনি মামলা করতে পারবেন না, এখানে আপনার দেশের বিরুদ্ধে মামলা করতে হবে। আচ্ছা, আর স্থায়ী সালিস আদালত কি? এটাও নেদারল্যান্ডে। এই আদালতটা তৈরি হয়েছে হচ্ছে হেগ সম্মেলনের মাধ্যমে 1899 সালে। এটা কিন্তু জাতিসংঘের কোনো আদালত না। এইটাও আপনার হচ্ছে এখানে ব্যক্তির থেকে আপনার দেশের বিরুদ্ধে মামলা করা যায়। আন্তর্জাতিক অপরাধ আদালত কোনটা? এটা আইসিসি বলে, ক্রিমিনাল কোর্ট। এটা 1998 সালে প্রতিষ্ঠিত হয়েছে, এটা জাতিসংঘের কোনো প্রতিষ্ঠান না। এখানে আপনি মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, যুদ্ধ অপরাধ, এইসব বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন। ঠিক আছে। এই আন্তর্জাতিক অপরাধ আদালতে আপনি নিজেও মামলা করতে পারবেন। হ্যাঁ, মানে হচ্ছে এখানে সবাই মামলা করতে পারে। ঠিক আছে, যে কেউ মানে করতে পারে, তবে স্থায়ী সালিস আদালত আর আন্তর্জাতিক আদালতে এটা রাষ্ট্র কর্তৃক মামলা করতে হয়। যেমন পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, যেটা পিসিএ, এখানে ওই যে আমাদের হচ্ছে আপনার ভারতের বিরুদ্ধে মামলা করছিল না শেখ হাসিনা, মামলা করে ওই যে আপনার জাতিসংঘ আমাদের যে হাড়িয়াভাঙ্গার নদীর মোহনায় আমাদের 19,000 বর্গ কিলোমিটার যে জায়গাটা, এটা আমরা ওখান থেকে মামলা জিতলাম না, ওটা হচ্ছে আপনার পিসিএ তে মামলা করছিলাম। হ্যাঁ। এই পিসি এরিয়াটা অবশ্য সব দেশই মানে, মোটামুটি মানে পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশনে। আন্তর্জাতিক আদালতের এটা কেউ সহজে মানে না। এইটা হচ্ছে আপনার নির্ভর করে মুরব্বীদের উপরে। ধরেন 5 জন আমাদের, যদি জাতিসংঘের সদস্য, এখন যদি কোনো অন্যায় হয়ে যায় তাহলে ধরেন আপনার কি করার আছে? ধরেন মামলা হলো, রায় দিল, যেমন যুক্তরাজ্য আর আলবেনিয়ার মধ্যে একটা মামলা হয়েছিল, একটা চ্যানেল দখল করে নিয়েছিল যুক্তরাজ্য। পরে আলবেনিয়া এই আন্তর্জাতিক আদালতে মামলা করছিল। সে মামলা হচ্ছে আপনার 2 বছর চলছে, 3 বছর চলছে, চলার পরে রায় দিয়েছে আলবেনিয়ার পক্ষে। কিন্তু আলবেনিয়াকে তো ওই চ্যানেল দেয়নি এখন। তো এইটা যদি আপনি বাস্তবায়ন করতে চান, এই রায় যদি ধরেন, রায় দিল, রায় বাস্তবায়ন করার উপায় কি? এটা আমাদের এই যে ট্রেনিং এ শিখাইছিল যে এগুলো রায় কিভাবে বাস্তবায়ন হবে। এটা ধরেন জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদের 5 জন সদস্য আছে, তারা হচ্ছে আপনার স্থায়ী সদস্য যারা, তারা প্রথমে রিকোয়েস্ট করবে, তারা তাদের কথা, মানে যে যে 5 জনের নাম বললাম, হ্যাঁ, চীন, রাশিয়া, ফ্রান্স, আমেরিকা, যুক্তরাজ্য, এরা 5 জনের এই 5 মুরব্বীর কথা যদি না শুনে, তাহলে আপনার কি হবে?
তারা হচ্ছে শক্তি প্রয়োগ করতে পারবে, শক্তি প্রয়োগ করে মানে সেই মামলার রায় মানাতে পারবে যদি তারা মনে করে। এখন ধরেন যুক্তরাজ্যই হচ্ছে স্থায়ী সদস্য, তাহলে যুক্তরাজ্যের বিরুদ্ধে কেউ মামলা করলে এটা কেউ কেউ হয় নাকি দেয়? এটা তো ওরাই তো মুরব্বী। হ্যাঁ, ওদেরই দায়িত্ব হচ্ছে মামলার রায়টা মূলত কার্যকর করা। আর স্থায়ী সালিস আদালত যেটা, পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, এখানে হয় কি, এখানে আপনার ওই জাতিসংঘের ধরেন কোনো সংশ্লিষ্টতা নাই, যে কারণে স্থায়ী সদস্য যারা পাঁচ মুরব্বী আছে এরা ওখানে কোনো প্রভাব বিস্তার করতে পারে না। যে কারণে এখানে আপনার মামলা করলে মোটামুটি একটা রেজাল্ট পাওয়া যায়। বিভিন্ন দেশ এখানে মামলা করে, তারপরেও আপনার এখানেও অনেক কম বেশি হয়। যেমন আর্মেনিয়া আর আজারবাইজানের মধ্যে যে যুদ্ধ চললো কিছুদিন, আপনারা দেখছেন, ওগুলো নিয়ে কিন্তু এখানে গেছিল তারা, ওটা সমাধান হয়নি। তো বাংলাদেশ যাক পারছে, এটা আরবিট্রেশন করতে হয়, অনেক ভালো ভালো উকিল লাগে, ইয়ে লাগে। আর আন্তর্জাতিক অপরাধ আদালত যেটা, এখানে আপনি ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে হবে না। এই যে বাংলাদেশে শেখ হাসিনার যে বিচার কার্যক্রম শুরু করতেছে, এখানে যদি বিচার কার্যক্রম ধরেন যদি আপনার শেষ পর্যন্ত না করতে পারে, তাহলে এরা কি করতে পারে, এখানে মামলা করতে পারে, আইসিসি তে মামলা করতে পারে ওর নামে। তো এটা এখন বিচার হবে, বিচার হওয়ার পরে যেমন আপনার আইসিসি তে এই যে মানে অং সান সুচির নামে তো মামলা হয়েছিল। তারপরে আপনার এই যে সুদানের হচ্ছে গৃহযুদ্ধের ওখানে ওদের নামে মামলা হয়েছিল, এরকম। তারপরে হচ্ছে আপনার কঙ্গোর যারা হত্যা করছিল ওদের নামে। তো যে কোনো ব্যক্তির নামে মামলা করা যায় এখানে। হ্যাঁ, জাতিসংঘের সচিবালয়ের মধ্যে মহাসচিব, আমাদের টোটাল 9 জন মহাসচিব আছে, এখানে নাম তাদের ডিটেলস আছে। প্রথম মহাসচিব ট্রিগভেলে দ্যাগ হ্যামারশোল্ড, পরে তারপর উত্থান মায়ানমারে, উনি 71-এ ছিল। এই ভদ্রলোক কিন্তু আমাদের দেশে মুক্তিযুদ্ধের জন্য অনেক কাজ করছে। আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, না ক্রিকেট কাউন্সিল না, মানে ওইটা আছে, ওইটা খেলাধুলা, কিন্তু এখন হচ্ছে আমাদের এইটার ক্ষেত্রে আপনার ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। হুম। আর এই উত্থানটার ব্যাপারটা, উত্থান কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে সাপোর্ট করছিল খুব ভালো। মানে জাতিসংঘের মহাসচিবের কিন্তু প্রচুর ভূমিকা থাকে, মানে পরাশক্তিগুলোকে রাজি করাতে। ধরেন আমেরিকা তো সম্পূর্ণ আমাদের স্বাধীনতার বিপক্ষে ছিল না, সম্পূর্ণটা বিপক্ষে ছিল। আমাদের স্বাধীনতার যারা বিপক্ষে ছিল তারা দেখবেন এখনো বিপক্ষে। হুম। তারা আজীবনই থাকবে বিপক্ষে। হ্যাঁ, এরা কখনোই ওই এক হতে চায় না। ওদের পলিটিক্স এরকম। তো এই উত্থান যখন আপনার হচ্ছে আহ, এই হচ্ছে সপ্তম নৌবহর পাঠাইছিল, তখন কিন্তু উত্থানটি প্রতিবাদ করছিল মোটামুটি। হ্যাঁ, এবং খুব মানে আমাদের স্বাধীনতার পক্ষে ব্যাপক ভূমিকা রাখছিল উত্থান। হ্যাঁ, এই জন্য ওনার নামটা মনে রাখেন। এটা হয়তো এখন অবশ্য আসবে না, তবে কোনো না কোনো দিন কাজে লাগবে। আমাদের দেশের মুক্তিযুদ্ধ নিয়ে আর কোনো প্রশ্ন কখনো হবে না, এগুলো আর পরে খুব একটা লাভ নাই। পোর্ট ওয়াল্ডহেম হচ্ছে ইনি অস্ট্রিয়া বাসা, জাভিয়ার প্যারেজ দা কোয়েলার। হ্যাঁ, এনার বাসা পেরুতে, বুট্রোস ঘালি মিশরের। হ্যাঁ, কফি আনান ইনি হচ্ছে ঘানার। আর হচ্ছে বান কি মুন দক্ষিণ কোরিয়া ছিল, বর্তমানে অ্যান্টোনিও গুতেরেস পর্তুগাল। এই ভদ্রলোক কিন্তু বাংলাদেশে আসবে মনে হয়। হ্যাঁ, এটার ডিটেলসটা একটু পড়তে হবে আপনাকে। হ্যাঁ, এটা আসলে এদেরটা লাগবে। জাতিসংঘের যে সংস্থাগুলো আছে এখানে, এই স্পেশালাইজড যে অর্গানাইজেশন 15টা, এদের পূর্ণরূপ করবেন, সবগুলো পূর্ণরূপ আসবে, প্রত্যেকটারই পূর্ণরূপ মনে রাখতে হবে। জাতিসংঘের গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে একটা বিশ্ববিদ্যালয় আছে টোকিওতে। আর জাতিসংঘের তহবিল কর্মসূচি গুলো ভালো করে দেখবেন। ব্রেটন সম্মেলন 1944 সালে জাতিসংঘ প্রতিষ্ঠার পরে অর্থনৈতিক ব্যবস্থার জন্য দুইটা সংগঠন প্রতিষ্ঠিত হয়। একটা হচ্ছে বিশ্ব ব্যাংক, আর একটা হচ্ছে কি বিশ্ব বাণিজ্য আইএমএফ। আর একটা প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল বিশ্ব বাণিজ্য সংস্থা, কিন্তু সেটা অনেক পরে হয়। তো বিশ্ব ব্যাংক আর আইএমএফ প্রতিষ্ঠিত হয়। আইএমএফ 47 সাল থেকে কার্যক্রম শুরু করে। আইএমএফ এর কাজ হচ্ছে কি, আইএমএফ এর কাজ হচ্ছে যে যখন ইন্টারন্যাশনাল বিজনেস করে, বাংলাদেশ ইন্টারন্যাশনাল বাণিজ্যে যাবে বা পৃথিবীর যে কোনো দেশ, তাদের যদি ডলারের ঘাটতি থাকে সেইগুলো মানে মোকাবেলা করার দায়িত্ব, অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যে যে মুদ্রা ক্রাইসিস যদি হয়, বৈদেশিক মুদ্রা, সেইগুলো পূরণ করার দায়িত্ব এদের। আর বিশ্ব ব্যাংকের 5টা সংস্থা আছে, আইবিআরডি, আইডি, আইএফসি, আইসিএসআইডি, মেগা। এরা বিভিন্ন কাজ করে। প্রথম আইবিআরডি হচ্ছে এরা লোন দেয়, কনস্ট্রাকশন লোন। এগুলো দিবে যারা উন্নয়নশীল দেশ, যেমন এখন আমাদের এখন লোন নিতে হবে আইবিআরডি থেকে। সুদের হার মোটামুটি একটু বেশি। আর আইডি, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি।
এরা লোন দেয় হচ্ছে স্বল্পোন্নত দেশে, যারা যা আমাদের আগে দিত। হ্যাঁ, আইডিএ এটা। আর আইএফসি হচ্ছে প্রাইভেট সেক্টরে লোন দেয়, প্রাইভেট সেক্টর গুলোতে। এক্সিডটা হচ্ছে যে কোনো রাষ্ট্রের উদ্যোক্তা, ধরেন ভারতের আদানি গ্রুপ বা সাহারা গ্রুপ আমাদের দেশে ইনভেস্ট করছে, এখন ধরেন সরকার তাদের তো গুরুত্ব দিচ্ছে না। তা এখন এরকম যদি হয়, একটা দেশের উদ্যোক্তা যদি একটা দেশে গিয়ে ইনভেস্ট করে, সেখানে যদি কোনো প্রবলেম হয় সেগুলো দেখার দায়িত্ব এক্সিডের। আর মিগাটা হচ্ছে আপনার ইন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যেগুলো আছে, এফডিআই, সেগুলো উন্নয়নশীল দেশ যেগুলো আছে সেগুলোতে যে ইনভেস্টমেন্টটা করবে, সেখানে আসলে এই মিগা গ্যারান্টি দিবে যে আপনারা করেন, যদি কোনো প্রবলেম হয় আমরা টাকা উইথড্র করে দেব। এই ডাব্লিউটিওর কাজ হচ্ছে বিশ্ব বাণিজ্যের মানে বিশ্ব বাণিজ্য দেখাশোনা করা। এদের একটা ট্রিপস এগ্রিমেন্ট আছে, ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। এটা অর্থ হচ্ছে আপনি যদি কোনো কিছু আবিষ্কার করেন বা আপনার যদি ভৌগোলিক পণ্য হয়, সেগুলো আপনার নামে ট্রেড রেজিস্ট্রেশন করে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এসডিজি পড়বেন। এসডিজির গোল হচ্ছে 17টা, আর সাব গোল হচ্ছে 169টা। 17টা গোল, এর মধ্যে হচ্ছে আপনার প্রথম হচ্ছে দারিদ্র্য বিমোচন, 2030 সালের মধ্যে সবগুলি বাস্তবায়ন করা হবে। এগুলো মুখস্থ করবেন, এসডিজি কিন্তু আসে। ক্ষুধা মুক্তি 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যেমন 4 নম্বর এসডিজিতে কি আছে, শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা দিতে গেলে এটা আসবে। 4 নম্বর এসডিজিতে কি আছে, কোয়ালিটি এডুকেশন, মানসম্মত শিক্ষা। তারপরে হচ্ছে আপনার আহ, আহ, ধরেন পরিবেশ মন্ত্রণালয় পরীক্ষা দিতে গেলে আপনার এসডিজি 13-14তে কি আছে, এগুলো ক্লাইমেট অ্যাকশন, লাইফ বিলো ওয়াটার, লাইফ অন ল্যান্ড, স্থল জীবন, শান্তি, ন্যায় বিচার, শক্তিশালী প্রতিষ্ঠান, লক্ষ্য অর্জন, অংশীদারিত্ব, 17, এইগুলো ভালো করে পড়বে। এই আর কি জেনারেল নলেজ। আর সময় দূরত্বের অঙ্কগুলো আপনারা করতে থাকেন, যেগুলো কনফিউজড হয়, এই যাদের সমস্যা হয় তারা জিজ্ঞেস করেন, ক্লাসে তো বেশি ক্লাস করে না, কয়েকজন 3-4 জন ক্লাস করে। আপনাদের যাদের সমস্যা হয়, প্রবলেম হয় প্র্যাকটিস করতে করতে, তারা একটু, আমি ওই আপনাদের হয়তো 25 তারিখ পর্যন্ত মনে হয় দেখি যদি পারি ক্লাস নিব, তারপরে আমি ছুটি দিয়ে দেবো। হ্যাঁ, কয়েকদিন ছুটি থাকবে। এর মধ্যে যদি আরো 3-4টা লেকচার শেষ করা যায়, 3টা লেকচার যদি শেষ করতে পারি মিনটা, তা ধরেন 23, আপনাদের 23-24টা লেকচার শেষ হয়ে থাকবে, তাহলে মার্চ মাস চলে যাবে। এপ্রিল মাসে আমরা ধীরে সুস্থে একটু লেন্দি ক্লাস নিয়ে আশা করি কোর্সটা মানে একটা ইয়ে করে ফেলতে পারবো। হ্যাঁ, মোটামুটি একটা শেপের মধ্যে নিয়ে আসতে। এখন 1 ঘন্টা করে বা 1.5 ঘন্টা করে, 1 ঘন্টা করে করেন ক্লাস আপনাদের।